মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু, কমবে খরচ ও সময় বলছে কর্তৃপক্ষ। এবং সব সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1000 কোটি টাকার স্টেশন দিয়ে দিনে চলে মাত্র একটি ট্রেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শুরু হলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি তেল পরিবহনের কাজ। এর ফলে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ঢাকার শাহজালাল বিমানবন্দরকেও বিশেষ ব্যবস্থায় সহযোগিতা দেওয়া যাবে। চট্টগ্রাম থেকে বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা দৈনিক প্রায় 2.25 লাখ লিটার এবং বাৎসরিক প্রায় 65 লাখ মেট্রিক টন। এই চাহিদা মেটাতে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা হতে চট্টগ্রাম এভিয়েশন ডিপোতে প্রথম ট্যাঙ্ক লরি যোগে এবং পরবর্তীতে রিফুয়েলার আর হাইড্রেন্ট লাইনের মাধ্যমে জেট ফুয়েল পরিবহন করা হতো। কিন্তু নানা কারণে সড়কপথে ফুয়েল সরবরাহ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেজন্য হাতে নেওয়া হয় ভূগর্ভস্থ পাইপলাইন যোগে ফুয়েল পরিবহন প্রকল্প। 2023 সালের 19 নভেম্বর পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ কাজ শুরু করে পদ্মা অয়েল। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহটা করতে পারবো। জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেলে ভেজাল বন্ধ করা যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক অনুপ কুমার বড়ুয়া। আর জরুরি প্রয়োজনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলোকে চট্টগ্রামে নিয়ে প্রয়োজনীয় ফুয়েল দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত করা যাবে, জানান পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক। জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। ধরেন এখান থেকে আমাদের রাস্তা দিয়ে যেত ট্যাঙ্ক লরি, প্রতিদিন অনেকগুলো ট্যাঙ্ক লরি যেত, বিভিন্ন রকম হ্যাজার্ড আছে। আর ইন্টারন্যাশনাল একটা তাদের চাহিদা এটা যে জ্বালানি তেলটা পাইপ লাইনে আমাকে নিরাপদে দিতে হবে, যদি কোথাও কোনো অ্যাডাল্টারেশন যাতে না। রাস্তায় যানজট এটা আমাকে এখন আর পোহাইতে হবে না, যেহেতু আমি পাইপলাইনের মাধ্যমে তেল দিচ্ছি। 2 হচ্ছে অ্যাডাল্টারেশনের ভয় থাকবে না। অ্যাডাল্টারেশন মানে একটার সাথে আরেকটা তেল মিক্সিং করে দেয়া, এই মিক্সিংয়ের ভয় থাকবে না, এটা পাইপলাইনে সরাসরি চলে যাবে। 3rd হচ্ছে যে আগে যেই গাড়িতে করে তেল গেলে যে লস হতো, এই লসটা আর হবে না। এই প্রকল্প বছরে সাশ্রয় করবে প্রায় 4 কোটি টাকা। আর মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা পূরণ করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1,500 কোটি টাকার এই স্টেশন দিয়ে সারাদিনে একটি মাত্র ট্রেন চললেও শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল সচিব। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। রেলে চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলার 2/3 মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, যেখানে ঢাকাগামী মাত্র 4টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র 150টি। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। ফলে ঢাকা পাবনা রেল সার্ভিস চালুই ছিল স্থানীয়দের মূল দাবি। ট্রেনে গেলে সময়টা কম লাগে, আবার ধরেন বাসে গেলে পরে অনেক যানজট, অনেক সময়ও বেশি লাগে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পাবনা টু ঢাকা রেল চালু হওয়া, কিন্তু আমরা বারবার উচ্চ মহল থেকে
আশ্বাস পেয়েও এ পর্যন্ত বাস্তবায়নের কোনো নজির আমরা দেখতে পারলাম না। আজও পর্যন্ত পাবনাবাসী সেই পাবনা থেকে ঢাকা যাওয়ার যে ট্রেন আজও পর্যন্ত পাইনি। আমাদের প্রতি বছরেই ঈদের সময় বিশেষ করে এত বিড়ম্বনায় পড়তে হয় ঢাকা যাওয়ার জন্য। জেলাবাসীর এই প্রাণের দাবির প্রেক্ষিতে পাবনার 6টি উপজেলার 20 লাখ মানুষকে রেল সেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় মাঝগ্রাম থেকে ঢালাচর পর্যন্ত 78 কিলোমিটার রেলপথ, যেখানে 10টি স্টেশন সহ রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুবিধা। 2018 সালের জুনে 8টি বগির একটি লোকাল ট্রেন দিয়ে চালু হয় পাবনার নবনির্মিত এই রেলপথ। সে সময় ট্রেনটির গন্তব্য ছিল রাজশাহী, পরে শিডিউল পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলেও কোনোই কাজে আসছে না পাবনাবাসীর। আবার যখন রাজশাহী থেকে ফিরে ওটাও ওই শিডিউলে না, দেখা যাচ্ছে যে রাজশাহী থেকে অফিস করে বাসায় ফিরবে সেটা আসতে 8 সাড়ে 8টায় সাড়ে ওখান থেকে, যার কারণে আমার মনে হয় কি এটা কোনো কাজেই আসে না। ঢাকা থেকে অনেক সময় আসে যে অফিস করে আমরা সকালে যাই, সেটা আমরা রাতেও ব্যাক করতে পারবো, কিন্তু আমাদের মনের কোনো আশাই পূরণ হইলো না। আমাদের পাবনার এত বড় বড় নেতা আছে, তারাও কখনো এই রেল বিষয় নিয়ে কোনো কথাও বলে না। মেন উদ্দেশ্য ছিল আমরা পাবনা থেকে ঢাকায় যাব, কিন্তু সেই ফ্যাসিলিটি তো পাই নাই। কিন্তু রাজশাহী ঢাকা থেকে পাবনা থেকে যে রাজশাহী চালু হয়েছে, এই রাজশাহী যে জাস্ট টাইমে যাব, কেউ এখান থেকে যায় ওখানে অফিস ধরতে পারে না। তবে সম্প্রতি রেল সচিব পাবনা সফরে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে জানান, বিদেশ থেকে আমদানিকৃত বগি এলেই চালু হবে ঢাকা পাবনা রেল চলাচল। পাবনাবাসীর একটি প্রাণের দাবি, এটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি। আমরা যেটি চাইছি যে আমরা ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে 200টি ব্রডগেজ কোচ আসার কথা আছে, 7 রকমের। এটি হলে অবশ্যই আমরা পাবনা ঢাকা এই অবস্থাতে, সময় লাগলেও আমরা এই অবস্থাতে আমরা একটি আন্তনগর ট্রেন দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। 2023 সালের রাষ্ট্রপতি পাবনা সফরে গিয়ে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন, তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ এবং ন্যাশনাল ট্রাভেলসের বাস চালক ও শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। বাস চালক এবং শ্রমিকরা জানান, একজন বাস চালককে 1250 টাকা, সুপারভাইজারকে 575 এবং হেল্পারকে 550 টাকা দেন বাস মালিকরা। গত 15 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বাস মালিকদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার অন্যান্য বাস চলাচল করছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে আগামী 30 অক্টোবর করেছে খাদ্য মন্ত্রণালয়। গতকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। তারা জানান, সরকারের সিদ্ধান্তের কারণে খোলা বাজারে চালের সরবরাহ বাড়ার সাথে সাথে কমবে চালের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়া হলে গত 12 আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, কমপ্লিট শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ব্যতীত প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। সংবাদ প্রকাশের জেরে রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের ঘটনা এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টার ঘটনায় রতন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগরীর শাপলা চত্বর হাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ সহ 14 জনের নামে মামলা করেন। ওই মামলায় 5 নম্বর আসামি তিনি। রতনকে জেল হাজতে পাঠানো হয়েছে। দিনাজপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়।
সংবাদ প্রকাশের কারণে লিয়াকত আলী বাদলকে শারীরিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এই ধরনের ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত উল্লেখ করে সাংবাদিক সমাজ এই ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান বক্তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান। একই সাথে নির্বাচনের কারণে 12 থেকে 18 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তিনি। আরিফুল হক আরও জানান, গতকাল মতবিনিময়কালে পূজার কারণে প্রার্থীরা নির্বাচন পেছানোর অনুরোধ জানান। এর প্রেক্ষিতে 3 দিন পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ 15 অক্টোবর করার সিদ্ধান্ত হয়েছে। 25 সেপ্টেম্বর প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পথ হারিয়ে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করা ভোলার 19 জেলে বর্তমানে ভারতের আলিপুর কারাগারে বন্দী। এদিকে দেশে মানবেতর দিন কাটাচ্ছে তাদের পরিবার। মানবিক বিবেচনায় তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে পরিবারগুলো। ভোলা রিপোর্টার হামিদুল রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার খবরে গত 5 সেপ্টেম্বর সাগরে যান ভোলার দক্ষিণ দিগন্ধি ইউনিয়নের কোরালিয়া গ্রামের 19 জেলে। 7 দিন পর বিপুল পরিমাণ ইলিশ নিয়ে বাড়ি ফেরার পথে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। সবশেষ 12 সেপ্টেম্বর পরিবারের সাথে কথা বলে বাড়ি ফেরার তথ্য দিয়েছিলেন তারা। একসময় ট্রলারটি ভাসতে ভাসতে সুন্দরবনের ভারতীয় অংশে ঢুকে পড়লে দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF তাদের আটক করে, পরে তুলে দেয় সে দেশের পুলিশের হাতে। গেল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে 19 জেলে পরিবার তাদের পরিণতি জানতে পারে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে কারাগারে বন্দী। এই খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। সাগরে বন্যা এবং ঝড় বৃষ্টির কারণে পানি স্রোতের কারণে বর্ডার ক্রস করে ইন্ডিয়া গেছে গিয়া, যার কারণে ইন্ডিয়ার BSF ধরিয়া তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিছে। আয়া পর্ব কইছে 12 তারিখে, হ্যাঁ গো, আর কোনো খোঁজ খবর পাইনি আমরা। বাচ্চা কাচ্চা লেগে স্কুলে যাইতে পারে না, টাকার জন্য মেয়ে কলেজে পড়ে, ছেলে পড়ে, পাঠাইতে পারে বাড়ার লেগে। আমরা এরা গেছে পর ভিডিও করছে, খবর আমরা মোবাইলে পাইয়া জানছি। সরকারের কাছে আবেদন করি আমাগো 19 জন মানুষ আমাগো সবার কাছে ফিরিয়ে দেন। সরকারের এই একটা দাবি, আমার স্বামীর আর 19 জন মানুষের জানেন আল্লাহ, আমরা যদি উদাউদি করতে পারেন তাহলে আপনারা করতে পারবেন। পরিবারগুলোর পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর ও স্থানীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি। এই জেলে করে উদ্ধার করার জন্য আমাকে আসতে বলেন, আমি খোঁজ খবর নিয়ে সকল কাগজপত্র গুলা এখান থেকে এখন প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, এই আমার আশা। এটা আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সরকারিভাবে যোগাযোগ স্থাপন করে যত দ্রুত সম্ভব জেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা বর্তমানে আলিপুর জেলখানায় আছে বলে আমরা জেনেছি। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বিদেশের সরকারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে তাদেরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা ইন্ডিয়াতে আটক আছে, যে জেলেরা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে আমরা অতি ক্ষুদ্র একটা সহায়তা আপাতত যারা একটা মানে ক্ষুদ্র আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র একটা সহায়তা করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করছি যে এটা আরও ভবিষ্যতে আরও বৃদ্ধি করার। শুধু আশ্বাস নয়, 19 জেলেকে কারামুক্ত করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাছরাঙা নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণের সময় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 3টায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম। 2024 সালের 16 আগস্ট তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। দীর্ঘ 21 বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবন রক্ষায় অংশ নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। এদিকে এখনও আটক হয়নি কারখানার মালিক ও
ও দোকানদার। গতকাল বিকেল ৩টার দিকে টঙ্গী বেসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় গার্মেন্টসে ব্যবহৃত কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্য সহ ৫ জন আহত হয়। সাবজয়ী জাতীয় দলের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন। জেলা প্রশাসক জানান, এর আগে জেলা প্রশাসন সহ রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ ঋতুপর্ণার মায়ের সুচিকিৎসায় পাশে দাঁড়িয়েছিল। এবার প্রধান উপদেষ্টার দপ্তর হতে এই অনুদান এসেছে। জেলা প্রশাসক ঋতুপর্ণার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন। চট্টগ্রামে চলছে 2 দিনব্যাপী আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শেষ হচ্ছে আজ। চলবে রাত 9টা পর্যন্ত। পণ্ডিত বিজন কুমার চৌধুরী স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত সমারোহ 2025 শিরোনামে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করে আনন্দী সঙ্গীত একাডেমি চট্টগ্রাম। গতকাল সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খ্যাতিমান মোহন বীণা শিল্পী দোলন কানুনগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক সুরঞ্জিত সেন। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 5 দিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। চলছে প্রতিমা আর মণ্ডপ সাজসজ্জার কাজ। চাঁপাইনবাবগঞ্জ এবং কুমিল্লা জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে পূজা উদযাপনের প্রস্তুতি। মাটি, খড় আর রঙে রঙিন হয়ে উঠছে প্রতিমা। ব্যস্ততার মধ্যেও মুখে আনন্দের ছাপ প্রতিমা শিল্পীদের। দুর্গোৎসবকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জুড়ে বইছে উৎসবের হাওয়া। প্রায় প্রতিটি মণ্ডপেই রং তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে প্রতিমা। এবার প্রতিমা তৈরিতে বেড়েছে ব্যয়, জানান শিল্পীরা। সবাই মিলে জাঁকজমকভাবে পূজা উদযাপন আমরা করব, সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে। দুর্গাপুজো জেলার সবথেকে বড় উৎসব। আমরা মাকে বরণ করার জন্য রেডি হয়ে আছি, কখন মা আসবে। প্রতিমা বানাতে লেগে যে কষ্ট, যে শ্রমটা দিতে হয়, যে শ্রমের পারিশ্রমিকটা ঠিক মতন আমাদের হয় না। খরচপাতি এরা সবই রাখরা। চারা কিনতে হয়েছে 250 টাকা, বাঁশ কিনতে হয়েছে 400-500 করে বাঁশ কিনতে হয়েছে। শুধু প্রতিমা নয়, পূজা মণ্ডপ সাজাতেও চলছে জোর প্রস্তুতি। বাঁশ, কাপড়, রঙিন আলো আর নান্দনিক নকশায় সাজছে প্রতিটি মণ্ডপ। এবার জেলার 159টি মন্দিরে উদযাপিত হবে দুর্গোৎসব। মোটামুটি সবগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। মায়ের দুমাটার কাজ হয়ে গেছে, আগামী 2-1 দিনের ভিতর থেকে রঙের কাজ শুরু হবে। আশা করি এবারও গতবারের মতন আনন্দ ঘন পরিবেশে এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে এবারে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। কুমিল্লায় এবছর 818টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা স্থাপন আর সাজসজ্জার কাজ। উৎসবকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। আমাদের মাটির কাজ শেষ পর্যায়ে, আমরা এখন রঙের কাজ ধরবো। এবার পূজাতে আমরা সবাই আনন্দ করতে পারবো। আমরা 2025 সালে আমাদের যে দুর্গাপূজা হবে সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে এবং সবাইকে নিয়ে আমরা এই পুজো শেষ করতে পারবো সবার সহযোগিতায়। এদিকে দুর্গোৎসবকে ঘিরে প্রতিটি মন্দিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 950 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে। 90টি পুলিশ পেট্রোল তাদের দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছি। সার্বজনীন এ উৎসব শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে এমন প্রত্যাশায় দেবীর আগমনের অপেক্ষায় ভক্তরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে দুর্গাপূজাকে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে র্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবেলায় কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রংপুর কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বান্দরবান প্রেস ক্লাবের নেতারা। এসব পূজা
এ সময় পূজা জাঁকজমক, শান্তিপূর্ণ এবং আনন্দময় করতে সকলের সহযোগিতা চান পূজা উদযাপন পরিষদের নেতারা। যশোরের 706টি পূজা মণ্ডপের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে পুলিশ। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মজিদ। দুপুরে ক্যাম্পাসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি আরও জানান, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ রাখার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় চলতি শিক্ষা বছর থেকে শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধির ঘোষণাও দেন তিনি। সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করি। প্রিয় সংবাদ, নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় জড়িত 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, ঢাকা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটন সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে মোংলা বন্দরের পরশুর এবং মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং চোরাই মালামাল সহ 2টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। ব্রাহ্মণবাড়িয়ার টিকেট কালোবাজারি 26 মামলার পলাতক আসামি আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশে আজও বাড়তি সবজির দাম, তবে এলাকা ভেদে সরবরাহ বাড়ায় মরিচের দাম কমতে শুরু করেছে। সকাল থেকে যশোরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সেখানে পেঁপে ছাড়া বাকি সব সবজির দাম বাড়তি। সবচেয়ে বেশি দাম শীতকালীন সবজির। এখনও 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিকে গাইবান্ধার বাজারে কমেছে পেঁয়াজ, মরিচের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 82টি ট্রাকে 630 টন কাঁচামরিচ এসেছে। এতে বন্দর এলাকায় কেজিতে 40 টাকা কমেছে কাঁচামরিচের দাম। সিরাজগঞ্জে কাঁচামরিচের দাম কমলেও বাড়তি সবজির দাম। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু, কমবে খরচ ও সময়, বলছে কর্তৃপক্ষ। সব সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1000 কোটি টাকার স্টেশন দিয়ে দিনে চলে মাত্র একটি ট্রেন। এবং 12ই অক্টোবরের পরিবর্তে 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। পূজার কারণে পেছানো হয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রয়েছে।